ভাবনা থেকে কবে কি জন্য সানডে সাসপেন্সের সূচনা? হোক, জয় বীরু হোক, রহিম চাচা হোক, তখনই জটাই বলে কোথায় বেতাল, আহ, তন্ত্রী আর সব দেহের উপরে সাধনা করতে গেছে, সব সব সাধনা, সাধনা। সব সাধনা। রাত ভর খাব মে দেখা করেগে তুমি ফির वही। সরকারি লাইব্রেরি গুলো লোকালি রয়েছে, সেই লাইব্রেরি গুলোতে পাঠক সংখ্যা প্রায় নেই এর সময়। সেই জন্য আমাদের মনে হলো যে আজকের এই এপিসোডটা সানডে সাসপেন্সের জন্য একটা ডেডিকেট করা হোক। অবশ্যই সানডে সাসপেন্সের কোন গল্পটা সবচাইতে প্রিয় এটা নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, আমি সুরজিৎ। আরো একবার চলে এসেছি, চলো শুরু করা যাক পডকাস্ট নিয়ে। আজকে আমরা একটা নস্টালজিক বিষয় নিয়ে কথা বলবো। নস্টালজিক বিষয়টা আমাদের কাছে যেমন নস্টালজিক, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে নস্টালজিক। আজকে আমরা কথা বলবো একটু একটু গেসিং এর দিকে যাই নাকি, শুরু থেকেই একদম গেসিং মানে রবিবারের দুপুরবেলা বহু পুরনো একটা অভ্যাসকে নতুন করে জাগিয়ে তোলার একটা জিনিস, যা শুনে শুনে আমরা ঘুমোই, এইরকম একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কি আলোচনা করব, এই জায়গা পর্যন্ত যারা ভিডিওটা দেখলে এখনো পর্যন্ত, তারা ঠিক এই টাইমটাকে উল্লেখ করে কোন সময়টাতে ভিডিওটা দেখছো আর কি নিয়ে এই গেসটা করো। আর একটু সাসপেক্টিভ হচ্ছে, সাসপেন্স ক্রিয়েট হচ্ছে। সাসপেন্স তো হবেই, কারণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সানডে সাসপেন্স। তো আমরা মানে দীর্ঘদিন ধরে এটা শুনে এসেছি। প্রথমে শুনতাম বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প কাহিনী দিয়ে আমাদের নিবেদন, বা চ্যানেলের নাম থাকতো আমাদের নিবেদন সানডে সাসপেন্স। তো সেই সানডে সাসপেন্স নিয়ে আমরা সানডে সাসপেন্সের সূচনা, সানডে সাসপেন্সের এগিয়ে চলা, সানডে সাসপেন্সের কি বিবর্তন এলো, একদম সৃষ্টি থেকে বিবর্তন সমস্ত কিছু নিয়ে আজকে আমরা ছোট্ট করে আলোচনা করব। খুব বড় করে নয়, ছোট্ট করেই আলোচনা করব। তো আমরা একেবারে সূচনা লগ্নে যাই সানডে সাসপেন্স। একদম কোন ভাবনা থেকে কবে কি জন্য সানডে সাসপেন্সের সূচনা হলো। তো আমরা যারা মোটামুটি ৮০ দশকের পরে যাদের জন্ম হয়েছে, তার আগের কথাটা আমি ছেড়ে দিলাম, ৮০ দশকের পরে যাদের জন্ম হয়েছে, তো তারা রেডিও নাটক শুনে অভ্যস্ত ছিল। রেডিও নাটক, শ্রুতি নাটক, অনেক অংশে এখন এইগুলো খানিকটা বিলুপ্ত, মানে শ্রুতি নাটকটা তো প্রায় অনেকটাই পিছিয়ে পড়া অংশের মধ্যে রয়েছে। হয়, এখনো হয়, বিখ্যাত একজন দম্পতি, তারা শ্রুতি নাটক অনবরত করেন, তার গল্পে তার গলা আমরা শুনতেও থাকি। তো এই যে সূচনাটা শ্রুতি নাটক বা রেডিও নাটককে পুনর্বার দর্শকের বা শ্রোতাদের কানের কাছে নিয়ে আসার জন্য, আরো সুন্দর করে উপস্থাপিত করার জন্য শুরু হলো সানডে সাসপেন্স 2009 সালে 28 জুন। 28 জুন রেডিও মির্চি 98.3 FM। একদম। তো সেই সময় আমরা এফএমও শুনছি, এফএম শুনতে শুনতে এই যে বোনাস একটা প্রাপ্তি এলো 2009 সালে, সত্যজিৎ রায়ের একটা গল্প দিয়ে শুরু হলো সানডে সাসপেন্সের পথ চলা। তো তখন ওইভাবেই যে মানে যে মানুষগুলো এগুলোর সাথে মূলত জড়িত ছিল, আরজের তখন ক্রেজ বিশাল, আরজে মীর, আরজে নীল, আরজে দীপ। যদিও এই সানডে সাসপেন্সটা মানে মীর স্যারকে দিয়েই এটা মানে প্রচলন শুরু হয়েছিল, এবং সেটা মানে ফেমাসও হয়েছিল মীর স্যারের হাত ধরে। আর সানডে সাসপেন্সে মূলত গল্পগুলো তখনকার সময়ে যে গল্পগুলো মানে বলা হতো, যেটা তুমি বললে একটু আগে, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপর তোমার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তাই তো? হ্যাঁ। আর আরো গুটি কয়েক সত্যজিৎ রায় ঘটনা অবলম্বনে যেগুলো রোমাঞ্চকর ঘটনা ছিল, যেগুলো গল্পগুলো যেগুলো ছিল সেগুলো। আর প্রায়শই মানে মিরি সেটা লিড করতেন।
হুম। আর সূত্রধার হিসেবে মীর থাকতেন। মীর থাকতেন এবং তার আনুষঙ্গিক কিছু কণ্ঠশিল্পী তারাও সেই হুম, কাজগুলো মানে করেছেন হুম, এবং বিভিন্ন মানে সাউন্ড ইফেক্ট খুব সুন্দরভাবে আমরা হেডফোনে যখন এটা শুনতাম মানে শিহরণ দিত, মানে মনে হতো যেন একটা অন্য কোনো কাল্পনিক জগতে আমরা ডুব দিয়েছি হুম। শুনতে শুনতে, এরকম মনে হতো। হ্যাঁ, তো ওই যে সূচনাটা হলো, হুম। সূচনার ওই মুখ্য উদ্দেশ্য ছিল যে রেডিও নাটককে আবার নতুন করে একটা জীবন্ত রূপ দেওয়া। আর সত্যি করেই এই সানডে সাসপেন্স শুরু হওয়ার কারণেই কিন্তু রেডিও নাটক, অডিও নাটক আবার নতুন করে একটা প্রাণ প্রাণ ফিরে খুঁজে পেল। পেল হ্যাঁ, যেন। হ্যাঁ, হ্যাঁ। তো যে মানুষটির কথা বলছিলাম, জগন্নাথ বোস, হ্যাঁ, মানে যার গলা আমরা শুনতে পাই, হ্যাঁ, যারা উনি এখনো কালী কথা করতেন। কালীকথা রেডিও মির্চিতে উনি কালীকথা হ্যাঁ, করতেন। হ্যাঁ, হ্যাঁ। তো জগন্নাথ বোস এবং তার স্ত্রী উর্মিমালা বোস, ওনারা হুম, দুজনে এখনো শ্রুতি নাটক করেন এবং হুম, অবশ্যই সেটা মানে প্রচন্ড মনোগ্রাহী হুম, হয়। হুম, এবং আমরা শুনিও। হুম, তো সানডে সাসপেন্সের ওই যে যাত্রা শুরু হলো সত্যজিৎ রায়ের গল্প দিয়ে। হুম, প্রথম দিকে হয়তো সবকিছুরই একটা বেগ পেতে একটু সময় লাগে, হুম, মানে গতি তৈরি হতে সময় লাগে। তো ওই যে গাড়ি চলতে শুরু করলো, আমি নিজে মানে প্রথম খুব মন দিয়ে খুব ভালো করে একটা গল্প শুনেছিলাম। টোপ বলে একটা গল্প ছিল। আচ্ছা। হ্যাঁ, তো টোপ গল্পে ওই উত্তরবঙ্গে একজন জমিদারের বাড়িতে একজন নিমন্ত্রণ পেয়েছে। তো জমিদারের কাজ হচ্ছে পাহাড়ের নিচ থেকে বাঘ শিকার করা, মানে বাঘকে গুলি করে মারা। এবার বাঘের টোপ হিসেবে ব্যবহার করত ওখানকার আদিবাসী যে বাচ্চা ছেলেরা ছিল তাদেরকে, মানে বস্তায় পুরে নিচে নামিয়ে দেওয়া হতো, ওরাই ছিল টোপ। তো ওই গল্পটা দিয়ে মানে ওই গল্পটা ভালোভাবে প্রথম শুনে আমার সানডে সাসপেন্সের ওই যে ক্রেজটা আগ্রহ তৈরি জাগে। হওয়া শুরু হলো। তার পরবর্তীকালে তো সানডে সাসপেন্সে আমরা সত্যজিৎ রায়ের অনেক গল্পই শুনেছি। বিভূতিভূষণ হুম, বন্দ্যোপাধ্যায়, মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হুম, তো এদের গল্পগুলো সম্পর্কে মানে কি বলবো, একটা জেনারেশনের পর থেকে পড়ার অভ্যেসটা অনেকটা চলে গিয়েছিল। তো এই পড়ার অভ্যেসটা চলে যাওয়ার পরেও মানুষকে বইমুখী করা, বা যে ক্লাসিক্স গুলো আমরা শুনিনি হুম, বা পড়িনি সেইগুলোকে আবার আমাদের সামনে নিয়ে আসা, আমাদের জেনারেশনের কাছে বাংলা সাহিত্যের এই যে বিরাট সম্ভার, এই বাংলা সাহিত্যের সম্ভারটাকে নিয়ে আসা, এটাও কিন্তু সানডে সাসপেন্স অনেক কাজটা বড় করেছিল। ভূমিকা পালন করেছে। বিরাট ভূমিকা। তো তারপরে এলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। হুম, তো চাঁদের পাহাড় মানে সে অদ্ভুত একটা গল্প, 5 ঘন্টার গল্প। এই প্রথম মানে মনে হলো একটানা গল্প শুনে যায়, এত সুন্দর সাউন্ড এফেক্টস, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর গলার স্বর, এত সুন্দরভাবে বলা। মীর, দীপ, তারপরে সব্যসাচী চক্রবর্তী, উনি দিয়েগো অ্যালভারেজ করেছিলেন হুম, বোধহয়। হুম। তো এই যে গলাগুলো, এই সুন্দর করে পরিবেশনা, এই উপস্থাপনাটা কিন্তু সানডে সাসপেন্সকে একটা বিরাট জায়গা দিয়েছিল। হুম। চাঁদের পাহাড়, তারপরে সত্যজিৎ রায়ের ফেলুদা। ফেলুদার তো ফেলুদা। আমরা বাঙালিরা প্রত্যেকেই কম বেশি ভক্ত। ফেলুদা সত্যজিৎ রায় হুম, মানে তাই তো? সত্যজিৎ রায়ের ফেলুদা। হ্যাঁ, এবং এটা তুমি অডিওর কথা বলছো নাকি? অডিওটা। অডিওটার হুম, কথাই বলছো। হুম। হ্যাঁ, বলো, বলো। হ্যাঁ, তো ফেলুদার চরিত্রে অভিনয় করতেন সব্যসাচী চক্রবর্তী। হ্যাঁ, আহ, উম, কণ্ঠশিল্পী। হ্যাঁ, এটার ভিডিও হয়েছিল মানে সিনেমাও হয়েছিল। সিনেমা অনেক হয়েছে। সিনেমা ফেলুদার হয়েছে। সিনেমা মানে সত্যজিৎ কিন্তু রায়ের হ্যাঁ, নিজের ফেলুদার করাই যে অনেক সিনেমা আছে। ভয়েস যেটা তুমি হ্যাঁ, বলছো মানে সত্যজিৎ সব্যসাচী স্যারকে ছাড়া ভাবাই যায় না। হ্যাঁ। কি ডেপথ মানে আমরা গলা, এই কালে কি যারা ভারী। ফেলুদা দেখেছি, হ্যাঁ, আমাদের কাছে কিন্তু ফেলুদা মানে উনি সব্যসাচী একদম চক্রবর্তী। সর্বকালীন মানে আবার আমাদের আগের কালে যারা ফেলুদা হুম, দেখেছেন, তাদের কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছেন হুম, আসল ফেলুদা। তো আবার সত্যজিৎ রায়ের ওই যে লেখাগুলোর মধ্যে যারা আমাদের থেকে ছোট, যারা আমাদের শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে বলি, মানে হুম, সত্যজিৎ রায়ের লেখাগুলোর মধ্যে উনি কিন্তু ছবি এঁকে দিতেন ক্যারেক্টার হুম, গুলোর, কোন ক্যারেক্টারটা কেমন দেখতে হবে। তো ওখানে ফেলুদারও ছবি আঁকা ছিল, জটায়ুরও ছবি আঁকা ছিল। তো উনি মানে ইলাস্ট্রেশনটা ওনার তৈরিই থাকতো, ওনার সত্যজিৎ বেশিরভাগ। রায়। হ্যাঁ, ওনার এই বেশিরভাগ তোমার গল্প। এই কথা থেকে একটা কথা মনে পড়ে গেল, মানে যদি এইটার সঙ্গে এটার কোনো মানে সেরকম কোনো সম্পর্ক নেই, তবুও যেমন শোলে মুভি যেমন ছিল, হুম, হুম, রমেশ সিপ্পি হুম, প্রত্যেকটা ক্যারেক্টার এমনভাবে দাগ কেটেছেন, হুম, মানে মার্ক করেছেন। তুমি দেখো আহ, গব্বর সিং হোক, হুম, জয় বীরু হোক, রহিম চাচা হোক, হুম। তো কালিয়া পাহাড় সুরমা, থেকে নামেনি যে কোনোদিন। হ্যাঁ, সুরমা ভুয়ালি হোক, শামা হোক, মানে যাই হোক সবাই হুম, মানে প্রত্যেকটা চরিত্র এরকম
এখানেও তাই, মানে হ্যাঁ, সত্যজিৎ রায় যেটা করতেন, মানে প্রত্যেকটা চরিত্রকে এমন ভাবে ফোটাতেন, হুম, মানে কেউ বাদ যেত না, হুম, সবাই যেন লাইমলাইটই থাকতো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলো। ফেলুদা, তারপরে ডিটেকটিভ চরিত্র আবার এলো, তারপরে বাংলার বিখ্যাত ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ বক্সী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী। তো ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করতেন মীর, হুম, আর ফেলুদা করতেন সব্যসাচী চক্রবর্তী। ফেলুদার অজিতের ভূমিকায় অভিনয় করতেন দীপ। অজিত নয়, সরি, ফেলুদার হচ্ছে তোপসে, তপেশ, হ্যাঁ, তপেশের ভূমিকায় দীপ করতেন। আর জটায়ুর ভূমিকায় বিভিন্ন সময়ে চেঞ্জ হয়েছে। একদম শেষ যাকে জটায়ু শুনতে আমরা অভ্যস্ত, এবং মানে একটা গল্প আছে তোমাকে বলি। ফেলুদার একটা গল্প হচ্ছে তোমার হাজারিবাগের জঙ্গলের দিকে যে গল্পটাতে যায়, সার্কাসের গল্প, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, মনে পড়লে বলছি। তো ওই গল্প ছিন্নমস্তার অভিশাপ, ছিন্নমস্তার অভিশাপ গল্পে মানে একটা ওইরকম সিন আছে, ভোকালি তৈরি করা, কিন্তু এত সুন্দরভাবে সিনটা তৈরি করা যে হঠাৎ করে রাত্রে ফেলুদা, তোপসে আর আমাদের জটায়ু তিনজন হাঁটতে বেরিয়েছে। এবার হাঁটতে বেরিয়েই ফেলুদার মাথায় একটা কিছু ক্লিক করেছে, যেটা মানে উনি যে কেসটা নিয়ে এসেছেন হাজারিবাগে সেই কেসটার সাথে রিলেটেড। উনি হঠাৎ বললেন, বাঁদর। আর তখনই জটায়ু বললেন, কোথায়? তো এরকম করে জটায়ু এমন করে সুন্দর করে সৃষ্টি করেছিলেন, আর জগন্নাথ বসুর তো জবাব হয় না। তারপরে ওই ওই গল্পটাতেই আরেকটা ইয়ে আছে, সিন আছে। ওই সিনটাতে হচ্ছে জটায়ু ফোনে কথা বলছেন, উনি ফোন তুলে বলছেন মানে বাঘ দেখতে পেয়েছেন, সেটা বন দপ্তরকে জানাবেন। তো উনি ইংরেজি বলছে, ইংরেজিতে বলবো না বাংলায় বলবো? ফেলুদা বললেন, ঠিক আছে, আপনার যাতে খুশি বলুন। দিয়ে জটায়ু ফোনটা করেছে, দ্য সার্কাস ফ্লেড ফ্রম দ্য হাজারিবাগ, এরকম দিয়ে শুরু করলেন। তো এইভাবে ফেলুদার সৃষ্টিটা, এবং ফেলুদা খুব মনোগ্রাহী আমাদের কাছে আজও। ফেলুদার গল্প বলা, রেডিও মির্চিতে সানডে সাসপেন্সে ফেলুদার গল্প বলা, ও কানে মনে প্রাণে লেগে আছে। ফেলু, বলো। যাই হোক, আমরা সানডে সাসপেন্স কথা হুম, বলছি। আহ, এই সাসপেন্সের যে মানে অডিও গুলো আমরা শুনতাম হুম, বা শুনি এখনো, সেগুলো মূলত সবই থ্রিলিং, ভয়, হুম, শিহরণ জাগাতো, মানে রোমাঞ্চকে কেন্দ্র করে হুম, ভীষণভাবে। হ্যাঁ, এই যেমন তোমার আর কিছুটা কিছুটা নাম, মোস্ট অফ দ্য কেসেস হরর, একটু একটু হুম, হরর, তন্ত্র মন্ত্র, মন্ত্রবিজ্ঞান, হুম, এইসব। যেমন কর্ণপিশাচ, দশমহাবিদ্যা, বেতাল, হুম। আহ, তাড়নাতন্ত্রী। হ্যাঁ একদম। তো আমরা চলে গেলাম, তারপর তারণতান্ত্রিক পাটা পায়ের উপরে তুলে ছিলিম সাজিয়ে, তারপর দেখছো বাইরে কেমন বড্ড মেঘ জমেছে, তোমরা এসেছো একটু মুড়ি টুড়ি খাও হুম, নাকি, কিশোরীকে বলতো, হুম, একটু মুড়ি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল হুম, ভালো করে মেখে নিয়ে এসো। যাই হোক। হুম। তো হ্যাঁ, ওই এই গল্পগুলো মূলত হুম, রহস্য রোমাঞ্চের গল্পগুলোই থাকতো। হ্যাঁ, আর শুনে এমন মনে হতো, এখনো মনে হয় যেগুলো সত্যিকারের নয় তো, হুম, কাকতালীয় ব্যাপার নয় তো, হুম, কোথাও যেন পৃথিবীর কোনো কোনায় যেন এই ঘটনাগুলো হুম, ঘটছে না হুম, তো, হুম। এটা মনে হয়। এটা প্রেজেন্টেশনটা এত সুন্দর। হ্যাঁ, প্রেজেন্টেশন সুন্দর, তারপর যে গল্পের বাঁধন, মানে গল্প, লেখকের কীর্তি তো লেখকের, হ্যাঁ আছেই। লেখকের কথা বলছি, কণ্ঠ তো রয়েছে, হুম, মিউজিক রয়েছে, কিন্তু গল্পের যে বাঁধন, গল্পের যে ঘটনাগুলো শুনে মনে হয় যে কোথাও এই ঘটনাগুলো ঘটেনি তো, বা ঘটবে না তো, বা কোথাও ঘটছে হয়তো এরকম, সত্যি কিরকম আছে, বেতাল কোথাও আছে, কিভাবে বেরিয়ে আসে, কেউ তন্ত্র ক্রিয়া করে, মারণ ক্রিয়া করে, যেগুলো হয় আর কি। এবার এগুলো দেখো, পরীক্ষিত কোনো প্রমাণ নেই, না, যার সেটা ফলস্বরূপ, রেডিও মির্চিও বারবার বলেছে হ্যাঁ যে বলে আমরা দেয় কোনো রকম এইগুলোকে কোনো, সমর্থন করে করছি না, হ্যাঁ শুধুমাত্র রোমাঞ্চকর প্লট তৈরি করার জন্য লেখক ব্যবহার করে, আমরা সেটা প্রেজেন্ট করছি। মজার জন্য, শোনার জন্য, আনন্দ পাওয়ার জন্য হুম, সৃষ্টি করছি। যদি নিছক কোনো ঘটনার সঙ্গে কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, হুম, সেটা শুধুমাত্র কাকতালীয় একটা বিষয়। কাকতালীয়, হ্যাঁ। হ্যাঁ, আর যাই হোক, এটা সমস্ত মানে ফিল্মও যেগুলো করা হুম, হয়, বলিউড হোক, টলিউড হোক, সব জায়গায় ডিসক্লেমার দেওয়াই হুম, থাকে। কিন্তু তবুও কোথাও গিয়ে শোনার সময়, আমরা যখন সিনেমা যখন হ্যাঁ, দেখি বা কোনো গল্প যখন শুনি, মনে হয় যেন
এই ব্যাপারটা কোথাও ঘটছে না তো, হুম, হুম, বা এটা কি সত্যি, হুম। এরকমই কি হয় রাতের বেলায়, কি এরকম গেলে এরকম কি তাদের দেখা পাওয়া হ্যাঁ, যাবে, তো বা এই সাউন্ড নিয়ম, এফেক্ট গুলো ভাবো হ্যাঁ, কেমন। আর এই নিয়মগুলো করলে কিছু নিয়মের ব্যাপার থাকে, এই করতে হুম, হয়, এই এর ফলে বেতাল জাগাতে হয়, এই তন্ত্রের মাধ্যমে এই পিশাচ চলে আসে, কানে কানে কিছু বলে যায়, হুম, এগুলো আদৌ কি এক্সিস্ট করে? সত্যি এই প্রশ্ন সবার কাছেই রয়েছে, সবাই নিজের নিজের এক্সপিরিয়েন্স, মানে এগুলো তো একটা নিছক কাল্পনিক বিষয়। হুম, এবার সে কিভাবে এক্সপিরিয়েন্স করে বা লাইফের সঙ্গে কিভাবে সেগুলো অনুভব করে, নিজের নিজের এক্সপিরিয়েন্স বা কোনো অনুভূতি আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারে। হুম, তাহলে ভালো লাগবে। যাই হোক, এটাও একটা মজার মতন আমরা একটা এপিসোড করছি। এগুলোকে সমর্থন করছি না, বা হুম, এগুলোর বললাম একটা কথা যে এগুলোর কোনো পরীক্ষিত প্রমাণ কিছু নেই। হুম, যাই হোক, বলো। হুম। তো ওই যখন তারানাথ তান্ত্রিকের প্রথম দিকের পরপর দুটো গল্প এলো, হুম। বোধহয় দ্বিতীয় গল্পটাতে যেখানে তারানাথ তান্ত্রিক ইয়ে করতে যাচ্ছে, ওই সব দেহের উপরে সাধনা করতে হ্যাঁ, যাচ্ছে, সব সব সাধনা, সাধনা, সব সাধনা। সব সাধনা করতে যাচ্ছে। ওইখানে একটা গলা হঠাৎ করে রাত্রিরে গল্পটা শুনছি, হুম, মানে হ্যাঁ, এই সানডে সাসপেন্সের বিবর্তনের ইতিহাসে এটাও আসছে, মানে সানডে সাসপেন্স প্রথম অবস্থায় শুধু রেডিওতেই হতো, রেডিও মির্চিতেই হতো। তার পরবর্তীতে সানডে সাসপেন্স বুঝতে পারলো, টিম বুঝতে পারলো যে এরপরে আমাদের কিন্তু ডিজিটাল মিডিয়াতে একটু প্রেজেন্স দেখাতে হবে। তো সেই কারণে সানডে সাসপেন্স কি করলো, ইউটিউব আর অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো হুম, আছে, পডকাস্টের প্ল্যাটফর্ম গুলো, ওই প্ল্যাটফর্ম গুলোতে কিন্তু আসতে শুরু করলো। তাতে সুবিধা কি হলো, যারা ওই দুপুর 12টার সময় রবিবারে শুনতে পাচ্ছিল না, তারা নিজেদের কনভেনিয়েন্সে শুনতে পেলো হুম, গল্পগুলো। হুম, আমরা ওইভাবে মূলত শুনেছি। হুম, তো ওই যে মাঝরাত্রিরে গল্পটা শুনছি আর হঠাৎ ওই যে ভয়ঙ্কর একটা পিশাচিনীর চিৎকার কানে ভেসে এলো, মানে সত্যি গা ছমছম করে উঠতো হুম। ওই সময় গল্পটা শোনার সময়। তো তারানাথ তান্ত্রিকের গল্পে ভয় লাগতো। আবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ যখন শুনছি তখন Thrilling একটা, হ্যাঁ, ওই যে থ্রিল, শিহরণ একটা। পথের কাঁটা, হুম, সজারুর কাঁটা এসব শুনছি পাহাড়, যখন, নদী, নালা। হ্যাঁ, তো এইগুলো শুনছি। তারপরে এলো ঐতিহাসিক গল্প বেশ কিছু হয়েছিল, যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়েরই সদাশিবের বিভিন্ন কাণ্ডগুলো সদাশিবের ৫টা ৬টা এপিসোডে হুম, করেছিল, মানে শিবাজির ইতিহাস নিয়ে লেখা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে সদাশিবের কাণ্ড কারখানা। তো ঐতিহাসিক গল্পগুলোর মধ্যে ওই সদাশিবের বিভিন্ন কাণ্ডগুলো শুনতে খুব ভালো লাগতো। দীপ ওইটাতে করতেন শিবাজি। হুম, দীপ, সোমক, সমক, হুম, ইন্দ্রাণী, মীর, এই ৪টে নাম বিশেষ করে মনে থাকে। পরবর্তীকালে মির্চি, অগ্নি, হুম, অগ্নিও খুব ভালো অভিনয় করেছেন পরবর্তীকালে। তারপরে অনেকেই করেছেন। হুম, মানে সানডে সাসপেন্স কিন্তু নতুন প্রতিভাদের অনেক সুযোগও দিয়েছে। হুম, অনেক নতুন প্রতিভা যারা আ ভয়েস নিয়ে কাজ করতে চেয়েছে, তারা কিন্তু খুব ভালো কাজ করেছে। যেমন প্রথম দিকে মীরের গল্প বলার যে মানে মীর তো আ ওটার সূত্রধার থাকতেন বেশিরভাগ গল্পেই। হুম, তো মীরের সূত্রধার অবস্থায় থাকার যে গল্পগুলো, তারপরে যখন দীপ প্রথম দিকে সূত্রধার হতে শুরু করলেন, তখন একটু মনে হতো যে কেমন একটা কমা কমা লাগছে। হুম, তারপরে হুম, কিন্তু দীপকেও ভালো লাগতে হুম, লাগলো। তারপরে দীপের পরবর্তীতে যখন সোমক এলেন ইয়ে বলতে, ফেলুদার তোপসে বলতে, তখন ধীরে ধীরে সোমককেও ভালো লাগতে লাগলো। তো এইভাবে ওনাদেরও বিবর্তনগুলো হয়েছে এবং অনেক নতুন প্রতিভা এই সানডে সাসপেন্স করতে গিয়ে অনেকের ভয়েস আমরা শুনেছি সানডে সাসপেন্সের। তো সানডে সাসপেন্স কিন্তু এই নতুন নতুন প্রতিভাদের সুযোগের কাজটাও করেছে। হুম, এটাও সানডে সাসপেন্সের একটা বড় অবদান আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে, বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলে। হ্যাঁ, তো সানডে সাসপেন্সের ওই বিবর্তন শুরু হলো, ইউটিউবে এলো, আরো বেশি বেশি দর্শক শুনতে লাগলেন। সদাশিবের কাণ্ড হলো। তারপরে এলেন, এইবারে প্রথম তো আমরা শুনতাম যে বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন হুম, সানডে সাসপেন্স। সাসপেন্স। তারপরে সানডে সাসপেন্স ঠিক করলো এবার শুধু বাংলায় থাকলে হবে না, হুম, বাংলা সাহিত্যে থাকলে হবে না। তখন এলো বাংলা এবং বিশ্ব সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো হুম, আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। তখন এলো শার্লক হোমস। হুম, শার্লক হোমস মানে মীর অনবদ্য শার্লক হোমসের গল্পে উনি ওই চরিত্রটাই অভিনয় করেন, রেগুলারলি করে আসছেন। তো ওই এলো বিশ্ব সাহিত্যের গল্প, বিশ্ব সাহিত্যের ভূতের গল্প। এবং সানডে সাসপেন্সে শুধু ভূত, রহস্য বা ডিটেকটিভ এগুলোই হয়নি। মজার গল্পও কিন্তু হয়েছে। কখনো সানডে সাসপেন্সে হয়েছে, রেডিও মির্চি নিজেরা কখনো কখনো উপস্থাপিত করেছে। হুম, যেমন রেডিও মির্চি নিজেই করেছিল হযবরল, সত্যজিৎ রায়ের হযবরল। মানে মানে বাচ্চাদের
বিরাট রকমের মজাদার একটা গল্প হচ্ছে হজবরল। তো হজবরলও প্রেজেন্ট কিন্তু রেডিও মির্চি করেছে। রেডিও মির্চি কিন্তু ওই যে পালসটা, বাঙালির যে গল্পের পালসটা, ওই পালসটা ধরতে পেরে মানে সত্যি সত্যি আমাদের আমাদের অন্তত ওই কৈশোর যৌবন জীবনটা আহ অনেক কিছু দিয়ে গেছে, অনেক কিছু দিয়ে গেছে, দিয়ে যাচ্ছে। তো এইভাবে বিবর্তিত হতে হতে আমরা অনেক কিছু পেয়েছি। একটা গান শুনতে ইচ্ছা করছে, একটা গান হবে নাকি? অবশ্যই হবে, কেন হুম। হবে না। যেহেতু পেয়েছি বললে, হুম আর ওই সময়টা আমরা অতিক্রান্ত মানে হুম হুম পার করে এসেছি, যদিও শুনছি কিন্তু আমাদের সেই সময়টা অতিক্রান্ত করে এসেছি। ওই দুপুরে শোনা, ওই রাতে শোনা, যখন যেভাবে হুম পারতো হুম শুনতো। হুম। এই সংক্রান্ত একটা গান মনে পড়ছে আমার, যদি এই দিনগুলো আবার যদি ফিরে পাওয়া যেত হ্যাঁ। সেই সময়টা। फिर वही रात है, फिर वही रात है ख्वाबों की, रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें, फिर वही रात है, कांच के ख्वाब है, आंखों में चुभ जाएंगे, हो पलकों में लेना इन्हें, आंखों में रुक जाएंगे, हो ये रात है ख्वाबों की, ख्वाब की रात है, फिर वही रात है। তো আমরাও ওই সত্যি ওই স্বপ্নে ফিরে যেতে চাই বারবার। সানডে সাসপেন্স অনেক ছোটরা, আমরা যখন ছোট ছিলাম বা আমাদের থেকে ছোট যারা, তারা তো গল্প শুনতে চাই। এবারে সবসময় গল্পের স্টক থাকে না, চল একটা গল্প শোনাই বলে সানডে সাসপেন্সের গল্প শোনানো গেছে। এবং সানডে সাসপেন্স কিন্তু এটা মানে আমি নিশ্চিত যে অনেকের সাথেই মিলবে, সানডে সাসপেন্স কিন্তু ঘুমের ওষুধের কাজ করে অনেকেরই, এখনো অবধি করে। ঘুমের ওষুধ কিরকম, মানে একটা শোনা গল্প আগে হয়তো ৩-৪ বার শুনেছি, ঘুম আসছে না কিছুতেই, সানডে সাসপেন্সের ওই একটা গল্প চালিয়ে দিলাম, তারপরে শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লাম, সকালবেলায় উঠে দেখি সকাল হয়ে গেছে। তো সানডে সাসপেন্স কিন্তু আমাদের জীবনে ঘুমের ওষুধেরও কাজ করেছে, আমার বিশ্বাস যে আজও করে। এইভাবেই এগোলো বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য, ভারতের অন্যান্য অঞ্চলের যে সাহিত্য, এবং তার সাথে আধুনিক কালের সাহিত্য চর্চাও কিন্তু সানডে সাসপেন্স করেছে। মানে সাহিত্য চর্চার যে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছিল, যেমন ধরো লাইব্রেরি গুলো, যেগুলো মানে সরকারি লাইব্রেরি গুলো লোকালি রয়েছে, সেই লাইব্রেরি গুলোতে পাঠক সংখ্যা প্রায় নেই এর সমান। তো বই পড়া আমরা প্রায়ই ভুলে গেছিলাম। তো এই অডিও ফরম্যাটে যখন বই আসতে শুরু করলো সানডে সাসপেন্সের হাত ধরে, বিশেষ করে কারণ সানডে সাসপেন্স ওই টেস্টটা আমাদের দিয়েছে, যে টেস্টটা আমরা খুঁজে বেড়াচ্ছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছে, আহ, আমরা না এখনকার সময় সবকিছু এখন মানে ইজি ভাবে হুম পেতে চাই। এবার যার ফলস্বরূপ কি হয়েছে, আমরা এখন অত ধৈর্য রাখতে পারি না যে বই পড়বো, লাইব্রেরি যাব, রেগুলারলি বুক পড়বো, এটা সম্ভব হয়ে ওঠে না। এবার কি হয়েছে, এই গল্পগুলোতে আসাতে, এই হুম প্ল্যাটফর্মগুলোতে এই গল্পগুলো আমাদের সুবিধা এটাই করে দিয়েছে যে বিভিন্ন গল্প, বিভিন্ন সাহিত্য, বিভিন্ন উপন্যাস, সমস্ত কিছু আমরা পেয়ে যাচ্ছি। হুম আর কানে শুনতে ভীষণ হুম ইজিও হয় আর মজাও লাগে, যেহেতু হুম প্রেজেন্টেশনের ব্যাপার থাকে। তুমি দেখো না, যারা বই পড়ে বা বই পড়তে ভালোবাসে, শুধু তাদের জন্য এটা সীমাবদ্ধ নেই। আহ, যে কেউ, মানে ছোট বাচ্চা হোক, যারা বইয়ের সঙ্গে কোনো সম্পর্কই নেই তাদের, হুম আমি হুম বলছি না মানে হুম আমি সমগ্র মানে হুম ইয়েকে বলছি, কমিউনিটির কথা বলছি। ধরো যারা খেলাধুলা করে, বই ফই পড়ে না অনেক সময়, বই হয়তো পড়াশোনা থেকে বিরত আছে, তারাও হয়তো একটু চালিয়ে দিয়ে শুনলো, হুম গল্প ভালো লাগলো, এটা কি হলো, গল্প তো শুনলোই, গল্পটাও জানা হলো। হুম হুম কোনো একটা সাহিত্য বা কোনো কিছু একটা উপন্যাস অবলম্বনে সেই গল্পটা তৈরি করা হয়েছে, সেই জিনিসটাও তাদের
হুম, শোনা একদম, হলো, একদম। মানে এই জিনিসটা সবার কাছে ছড়িয়ে গেছে, মানে কত ইজি হুম, মেথডে, হুম, তাই না? হুম। মানে গদ্য সাহিত্য, বাংলার গদ্য সাহিত্য চর্চার যে হ্যাঁ, বন্ধ দ্বারটা হয়ে যাচ্ছিল অনেক দিন ধরে, সেইটা কিন্তু খুলে দিল খুলে গেছে। সানডে সাসপেন্স। ওই ঐতিহাসিক উপন্যাস, রহস্য রোমাঞ্চ, বিভিন্ন গল্প, জীবনীগুলো অনেকাংশে হুম, হয়নি, হুম, কিন্তু কিছু লেখার মধ্যে দিয়ে পরবর্তীকালে সানডে সাসপেন্স সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়ও প্রথম আলোও করলো। হুম, প্রথম আলোতে অনেকটা মানে ঐতিহাসিক উপন্যাস প্রথম আলো যেহেতু, তারপরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটা ঐতিহাসিক উপন্যাস সানডে সাসপেন্স করেছিল। তো এইগুলোর কারণে কি হলো, বাঙালির সাহিত্য চর্চা বাড়তে শুরু হুম। করলো। এই বাড়ার কারণে আমরা নতুন করে যেন আবার বইটাকে একটু কানের কাছে পেলাম, হ্যাঁ, চোখের কাছে না পেলেও কানের কানের কাছে কাছে বই পেলাম, পেলাম, আর সেই বই পাওয়াতে আমাদের অনেক উপকারই উপকার হলো। হয়েছে। কারণ যেগুলো ধরো আমাদেরও পড়া হয়নি, সেগুলো পরবর্তীকালে অনেক জানা অজানা জিনিস হুম, আমাদের কাছে আবার নতুন করে এলো, হুম, এবং আমরা জানলাম, শুনলাম, মজাও পেলাম, সেটা খেলার ছলে, মজার ছলে আমরা মনোগ্রাহী ভাবে সেটাকে হুম, তার রস আস্বাদন করলাম। হুম, এবং শুধুমাত্র যে বললাম, যারা বই পড়ে বা বই পড়তে ভালোবাসে তাদের কাছেই সীমাবদ্ধ নয়, সবার কাছে যেন অকপটে ছড়িয়ে পড়লো, হ্যাঁ, তাই না? হ্যাঁ, নিঃশব্দে সবার ঘরে হুম, ঘরে, সবার কানে কানে হুম, পৌঁছে গেল, হুম, কানে কানে হুম, পৌঁছে গেল। হুম, তো এই হচ্ছে ব্যাপার। মানে এমন বাঙালি খুব কমই আছে হুম, যে সানডে সাসপেন্সের একটাও গল্প শোনেনি। হুম, প্রায় নেই বললেই চলে। হুম, সবাই একবার না একবার সানডে সাসপেন্স এর গল্প শুনেছে। হুম, অন্তত আমাদের প্রজন্মটায়। হুম, তো এই বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে সানডে সাসপেন্স এলো। তো সবকিছুরই একটা কি বলবো, ভালো মন্দ থাকে। সানডে সাসপেন্স এরও ভালো মন্দ মিশিয়ে এইবারে একটা সময় এলো, মানুষ এতটাই কানেক্টেড হয়ে গেছিল সানডে সাসপেন্স এর সাথে, টিমটার সাথে। হুম, আ তো ওই টিমটার মধ্যেখান থেকে হঠাৎ করে একবার জানা গেল যে মীর চলে যাচ্ছে। হুম। তখন স্বাভাবিকভাবেই যারা সানডে কষ্ট সাসপেন্স এর পেয়েছিল। রেগুলার শ্রোতা, আমাদের মন খারাপ করেছিল। আ তো তার পরবর্তীকালে ওই অভাবটাও পরবর্তীকালে পূরণ হয়ে যায় যখন মীর নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করে, গপ্প মীরের ঠেক বলে তিনি আবার নতুন করে গল্প আবার সেগুলো দিতে শুরু করেন, এবং আ ওই গপ্প মীরের ঠেকেও কিন্তু সানডে সাসপেন্স এর মতোই টেস্ট আমরা হুম, এখনো পাচ্ছি। তো সানডে সাসপেন্স এ আমরা আরো অনেকেরই গলা হুম, পেয়েছি। যেমন আ গৌরব চক্রবর্তীর গলা শুনেছি আমরা কাউন্ট অফ মন্টে ক্রিস্টো গল্পে, অনির্বাণের গলা শুনানি, অনির্বাণ ভট্টাচার্যের হুম, গলা শুনেছি। এরকম টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকের গলাই শুনেছি। সানডে সাসপেন্স শুনতে গিয়ে এদের যে গলার চর্চা, ভোকাল যে চর্চা, আমরা যারা আ নবিশ বা আমরা যারা কি বলবো বিদ্যার্থী, শিক্ষার্থী, তো আমরা শিখেওছি এদের কাছে শুনে, শুনে। গল্প বলতে কি করে হয়, আ সেই গল্প বলার আর্টটা শুনতে, শুনতে আমরা অনেকটা শিখতে পেরেছি। তো থ্যাংকস টু সানডে হুম। সাসপেন্স। আ আজকের আমাদের এপিসোডটা এই কারণেই করা হলো, কারণ আমরা সানডে সাসপেন্স থেকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স, হ্যাঁ, তাই তো? একেবারে, একেবারে। এবং নট অনলি আমরা শুধু, আমাদের মধ্যে সীমাবদ্ধ নেই। হুম। আমাদের মতো অনেকে আমার আমাদের মতো জানা। অসংখ্য শ্রোতা রয়েছে, যারা এটা রিলেট করতে পারবে। হুম, সেজন্য আমাদের মনে হলো যে আজকের এই এপিসোডটা সানডে সাসপেন্সের জন্য হুম, ডেডিকেট একটা করা হোক। ডেডিকেট করা হোক। এবং এই নিয়েই আজকে একটা চর্চা, ছোট্ট চর্চা, হুম, যে এবং এই যে চর্চা বা আলোচনা হলো, এবং আশা করি সবাই সানডে সাসপেন্স মানে হুম। গল্প অল্প হলেও শুনেছে হ্যাঁ, হ্যাঁ, হয়তো। অবশ্যই। তো কার কেমন কা লাগে, কার এবং কোন গল্পটা কার সবচাইতে বেশি হ্যাঁ, ভালো লেগেছে? সবচেয়ে ভালো যেমন লাগে। ইয়ের তোমার আমার যেমন, যদি শার্লক হোমসের গল্প হুম, বলি, তাহলে 'হাউন্ড অফ দ্য বাস্কারভিলস' এই গল্পটা আমার মানে খুবই ভালো লাগে। ওখানে পরমব্রতর গলা ছিল, বা পরমব্রত আচ্ছা, আচ্ছা। চট্টোপাধ্যায়। আমি বেতালটা শুনেছিলাম। হুম, অনেকগুলোই শুনেছি, হুম, বেতালটা খুব সুন্দর লেগেছিল। বেতাল ছিল, এবং আরেকটা ছিল, গল্পের নামটা মনে পড়ছে না। আ দশমহাবিদ্যা নিয়েই ছিল। দশমহাবিদ্যা বলে বোধহয় গল্প আছে একটা। হুম। তো ওটা শুনেছিলাম। আর কর্ণপিশাচ, হুম, কি মারাত্মক জিনিস! মানে আমি কি খুব আস্তে কথা বলছি? না বলো। হয়তো মেবি তোমার থেকে অনেকটা আস্তে কথা হুম, বলছি। যাই হোক। তো ওই গল্পগুলো ভীষণ নাড়া দিয়েছিল। মনে হয়েছিল যে কোথাও কি এই জিনিসগুলো এক্সিস্ট করে? মানে এই গল্পগুলো শোনার সময় মানে তখন তো ডুবে গিয়ে শোনা হয়। হুম, মনে হয় যেন এগুলো সত্যি নয় তো? আচ্ছা, হুম। এরকম করলে কিরকম হবে? এই বিধিগুলো কি প্রয়োগ করে দেখব? এরকম মনে হয়েছে। আশা করি তোমাদেরও কারো, কারো মনে এই প্রশ্ন আসবে। তো যাই হোক, এইজন্য আজকে আমাদের এই সেশনটা করা হলো। স্পেশাল এপিসোড। হ্যাঁ। হ্যাঁ।
একটা ডেডিকেটেড একটা পডকাস্ট হুম, করা হলো, হুম। আলোচনা করা হলো। তো কার কেমন লাগলো এবং এই ধরনের আরো অনেক ভিন্ন ভিন্ন আলোচনা নিয়ে আমরা আসবো। তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। হুম। তো শেষ কারণ তুমি ওই আদান প্রদানটা তো প্রয়োজন পড়ে, হ্যাঁ যে তো আমরা শুধু বকেই যাচ্ছি, হ্যাঁ সেই বকাটা গ্রহণযোগ্য হচ্ছে কিনা হ্যাঁ সেটাও তো জানতে ইচ্ছা করে। তো অবশ্যই সেই জন্যই প্রত্যেকের কাছে আমাদের মানে অনুরোধ যে অনুরোধ, আমাদের হ্যাঁ অবশ্যই জানাবেন কেমন লাগছে, এবং অবশ্যই সানডে সাসপেন্সের কোন গল্পটা সবচাইতে প্রিয় এটা আমরা কমেন্ট বক্সে দেখতে চাই। জানতে চাই, হ্যাঁ। তাহলে জানবো, বুঝবো এবং যে সবাই কতটা এটাকে হুম, মানে শুনেছে। হুম। এটা এই পডকাস্টটা নয়, সানডে সানডে সাসপেন্সের সাসপেন্স। গল্পগুলো, হ্যাঁ যাই তো হোক। এখানে সানডে সাসপেন্স আজও নিজের স্বমহিমায় বর্তমান। হুম। সানডে সাসপেন্স এখনো হয়, আমরা এখনো শুনি, নতুন গল্পগুলো শুনি। তার সাথে আবার যুক্ত হয়ে গেছে গপ্পমিরের ঠেক। ঠিক। তো গপ্পমিরের ঠেকও শুনি, মাঝখানে সানডে সাসপেন্সে আমরা হ্যাঁ হ্যাঁ বলো, বলে বলো। দিই, তুমি বলো, যেটা আমি কভার করছি এটা আমাদের কোনো প্রমোশনাল ভিডিও নয়, না, 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 এটা আমাদের ভেতর থেকে একটা ভালোবাসা, হুম, হুম, যার একটা উন্মেষ ঘটলো এই হুম, ক্যামেরার সামনে, আর হুম, কিছুই নয়। থ্যাঙ্কস টু সানডে সাসপেন্স। মানে সানডে চলুক সাসপেন্সের কারণে অনেক কিন্তু ক্রিয়েটারও তৈরি হয়েছে, যারা অডিও স্টোরি, অডিও স্টোরি, অরিজিনাল অডিও, সায়ক আমান এখন বিখ্যাত একজন লেখকে পরিণত এই অডিও হয়েছে। প্ল্যাটফর্ম গুলোই নতুন করে একটা ভাষা খুঁজে পেয়েছে। হুম, এই তুমি দেখো না, কুকু এফএম, হুম। তারপরে তোমার আরো কি কি আছে, আরো অনেক আছে, আরো অনেক অডিবল আছে। অডিও প্লেবুক, হুম, অনেক অনেক আছে, প্ল্যাটফর্ম আছে হুম, যেখানে অডিও এরকম গল্প, অসংখ্য গল্প মানে ভিন্ন ভিন্ন বলা হয়। হুম, কিন্তু এই 2009 এর 28শে জুন হুম। ওই এই যে পথ চলা একটা শুরু হলো রেভুলেশন নতুন। হয়েছিল, হ্যাঁ, একেবারে এবং এটাকে। অবশ্যই মীর স্যারের হাত ধরে, হ্যাঁ, মানে অনবদ্য, মীর স্যারের কোনো জবাব নেই। সেই জন্যই এই পডকাস্টটা আজকে আমাদের হুম, করা হলো। মনে হয়েছিল যে এই সম্বন্ধে কিছু বলা উচিত, আমাদের ফিলিংসটা আমরা শেয়ার করলাম, এই আর কি। হুম। তো একটা গান হোক, গান দিয়ে তারপরে শেষ করি। গান, হুম। উম, গানে কি গাওয়া যায় বলো তো? যে কোনো একটা গান, এখন তো মানে আমাদের ওই নস্টালজিক পরিবেশের মধ্যে, নস্টালজিক অ্যাটমসফিয়ারের মধ্যে আছি আমরা। হুম, এটা নস্টালজিয়াকে না আমি জাগিয়ে একটু তুলতে ভাবছি পারে একটু এরকম একটা গান সাসপেন্স, একটু হরর, হোক। মানে কিরকম গান হবে সেটাই ভাবছি। তোমার এই টিউনটা মনে আছে ভিরানা মুভির? ভিরানা দেখেছি। ভিরানা একটা হরর হুম। সিনেমা, কাল্পনিক, হোক, যাই যে হোক। কোনো একটা গান হোক। साथी रे तू कहाँ है, कहाँ है, कहाँ है, ও এরকম একটা মিউজিক ছিল, হুম। যারা শুনবে তারা করতে পারবে। এরকম মিউজিক হতো, এরকম এরকম একটা তখন হররের অনেক ব্যাপার ছিল। হ্যাঁ। যাই হোক, আমি এখন অন্য গান গাইতে চাইলাম না, মানে এগুলোই মনে পড়ছে হুম। মাথার মধ্যে আমার। যেহেতু সানডে সানডে সাসপেন্সের সাসপেন্স, আলোচনা। এইসব গান বানতা হয়, হুম। ক্যা জো ভি হো। তো আমরা আজকের মতো আপাতত এইখানেই আমাদের হ্যাঁ, পডকাস্টের এই এপিসোডটা শেষ করি। সানডে সাসপেন্স শুনতে থাকুন, এবং চলো শুরু করা যাকের পডকাস্টও শুনতে থাকুন। নমস্কার। নমস্কার।